আমার স্বামী মারা গিয়েছে, নিজের যৌবন তো মরেনি। আমার দায়িত্বকে নিবে এজন্য বাধ্য হয়ে আমার এক শ্বশুরের সাথে সম্পর্ক গড়ে তুলি। উনি আমাকে এমনভাবে খেয়ে দিল যা আমি ভাবতেও পারিনি। সুযোগ পেয়ে আমাকে এমনভাবে করল যা এই গল্পে তোমাদের শোনাব। গল্পটি শোনার আগে ফাঁকা জায়গায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে নাও। গল্প শুনলে তোমাদের পাইপও দাঁড়িয়ে যাবে। আর পাশে অবশ্যই টিস্যু পেপার রাখো। আর তোমার আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এমন গল্প পেতে। চলো শুরু করি আজকের গল্প। আমি ফারজানা খাতুন। আপনাদের কাছে আমার গল্পটা হয়তো অদ্ভুত ঠেকতে পারে, অশ্লীল মনে হতে পারে, কিংবা মনে হতে পারে আমি সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি যা করেছি তা কেবল বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য একটু ভালোবাসা, একটু নির্ভরতার জন্য। আমার জীবনটা যে কখন থেমে গেল তা আমি নিজেও টের পাইনি। আমার স্বামী কামাল হোসেন বছর দুয়েক আগে এক সড়ক দুর্ঘটনায় চলে গেল। এক লোহমায় আমার সিথির সিঁদুর মুছে গেল, হাতে থাকা চুড়ি ভাঙল, আর আমার পৃথিবীটা হয়ে গেল সাদা কালো। তখন আমার বয়স ৩৫ও ছয়নি। যৌবনের দোরগড়ায় দাঁড়িয়েই আমি পেলাম বিধবার কঠিন জীবন। আমাদের ছোট মেয়ে ফরিদা, সেও কিছুদিনের মধ্যে শ্বশুরবাড়ির চাপে পড়ে অন্য গায়ে বিয়ে করে চলে গেল। এরপর আমি একা, আমার ঘরে শুধু ৪টে দেয়াল আর একটা নীরবতা, যা প্রতিদিন আমাকে গিলে খেতে শুরু করল। আমি নামাজ পড়তাম, ঘরের কাজ করতাম, কিন্তু প্রতিটি মুহূর্ত ছিল এক চাপা দীর্ঘশ্বাস। আমার ভেতরে শূন্যতাটা যেন একটা গভীর গর্তের মতো, যা কেউ দেখতে পেত না। আমি শুধু চাইতাম একটা নির্ভরতার হাত, যে আমাকে ধরে এই কঠিন জীবনপথটা পার করে দেবে। আর সেই মানুষটি, যিনি আমার জীবনে এই শূন্যতা উপলব্ধি করলেন, তিনি ছিলেন আমার স্বামীর কাকা, আমার কাকা শ্বশুর আব্দুল মতিন। মতিন সাহেব বাইরে থেকে দেখলে মনে হতো তার কোনো অভাব নেই। তার ছেলে রেজাউল, ছেলের বউ, নাতি নাতনি, ভরা সংসার তার। কিন্তু ৩ বছর আগে তার স্ত্রী, আমার শাশুড়ি, মারা যাবার পর তিনিও একা হয়ে গিয়েছিলেন। ছেলেরা যার যার কাজ নিয়ে ব্যস্ত। দিনের বেলা হাটে বাজারে কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকলেও রাতে ঘরে ফিরে সেই শূন্যতা তাকেও তাড়া করত। সমাজের চোখে তিনি কর্তা, অভিভাবক, কিন্তু আমার মতোই তিনিও ছিলেন একজন নিঃসঙ্গ মানুষ। আমাদের বাড়ি খুব কাছাকাছি ছিল। কামাল চলে যাবার পর মতিন সাহেবই বড় হিসেবে মাঝে মাঝে আমার খোঁজ নিতে আসতেন। প্রথম দিকে আসতেন সামাজিক কর্তব্য হিসেবে। বহুমা, কি করছো? শরীর ভালো আছে? এই সামান্য জিজ্ঞাসাগুলোই আমার কানে যেন অন্যরকম শোনাতো। আমার মনে হতো এই মানুষটা অন্তত আমার কথা মনে রেখেছে। ধীরে ধীরে সেই কথোপকথনগুলি একটি অন্য খাতে বইতে শুরু করল। একদিন সন্ধ্যায় আমি উঠোনে মন খারাপ করে বসেছিলাম। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। মতিন সাহেব ভেজা শরীর নিয়ে আমার কাছে এলেন। কি রে বৌমা, এমন মনমরা হয়ে আছিস কেন? তোর মন ভালো নেই? তার গলায় সহানুভূতি আমাকে সাহস দিল। আমি আর পারলাম না, আমার ভেতরের কষ্টটা বেরিয়ে এলো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর মন, কাকা শ্বশুর মন তো কবেই মরে গেছে। সারাদিন একা একা কার সাথে দুটো কথা বলবো? মনে হয় এই জীবনটা আর টানতে পারবো না। তখন মতিন সাহেবও তার মনের কথা বললেন। আমারও তাই ফারজানা, সবাই আছে অথচ কেউ নেই। তোর কাকি চলে গেল, তারপর থেকে রাতগুলো যেন আর কাটতেই চায় না। মাঝরাতে উঠে যখন দেখি কেউ নেই পাশে, তখন মনে হয় এই বুড়ো মানুষটাকে দিয়ে আর কি হবে। আমি তার দিকে তাকালাম। আমার চোখে তখন আর কাকা শ্বশুরকে দেখিনি। দেখেছিলাম আমার মতোই একা এক বিধ্বস্ত মানুষ। আমাদের দুজনের মধ্যে অদ্ভুত মিল, দুজনই নিঃসঙ্গতা নামক এক অদৃশ্য প্রাচীরের আড়ালে বন্দী। সেই মুহূর্তেই আমাদের সম্পর্কটা আত্মীয়তার গণ্ডি পেরিয়ে দুজন একাকী মানুষের সহমর্মিতার জায়গায় পৌঁছল। এটাই ছিল আমাদের গল্পের প্রথম মোড়। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও ঘন হতে লাগল। তিনি মাঝে মাঝে বাজার থেকে ফেরার পথে লুকিয়ে আমার জন্য কিছু নিয়ে আসতেন। আমরা সন্ধ্যাবেলা উঠোনে বসে গল্প করতাম। তিনি তার জীবনের অভিজ্ঞতা বলতেন, আর আমি বলতাম আমার চাপা পড়ে থাকা স্বপ্ন আর আকাঙ্ক্ষার কথা। আমি একদিন বলেই ফেললাম, আপনার সাথে কথা বললে আমার খুব হালকা লাগে। কাকা শ্বশুর, মনে হয় কেউ একজন অন্তত আছে যে আমার কষ্টটা বোঝে, আমার ভেতরে শূন্যতাটা উপলব্ধি করে। মতিন সাহেব জবাবে বললেন, আমারও তাই মনে হয় বৌমা। মনে হয় তুই একমাত্র মানুষ যে আমার এই বুড়ো বয়সের একাকিত্বটা ঘোচাতে পারিস। তোকে দেখলে মনে হয় আমার জীবনে এখনো কিছু রোদ বাকি আছে। এই মানসিক দুর্বলতা থেকেই জন্ম নিল এক অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতাটা ছিল প্রথমত মানসিক। আমরা একে অপরের কাঁধে নির্ভরতার মাথা রেখেছিলাম। সমাজের চোখে আমরা ছিলাম শ্বশুর আর পুত্রবধূ।
কিন্তু নিজেদের কাছে আমরা ছিলাম শুধু দুজন সঙ্গীহারা মানুষ। মাসখানেক ধরে আমাদের এই নিবিড় মেলামেশা চলতে লাগলো। কিন্তু সমাজ কি আর নীরব থাকে? পাড়ার দুই একজনের চোখে আমাদের ঘন ঘন দেখা হওয়া ধরা পড়ছিল। ফিসফাস শুরু হলো। আমার মনে সবসময় একটা ভয় কাজ করত। বিশেষ করে যখন রেজাউলের কানে কথাগুলো পৌঁছলো, তখন পরিস্থিতি আরো খারাপ হলো। লোকে বলতে শুরু করলো, বৌমা আর শ্বশুর কিরকম মেলামেশা করছে, ছি ছি, লজ্জার মাথা খেয়ে ফেলেছে। একদিন রাতে আমি আর মতিন সাহেব আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। আমি কান্নার দমকে ভেঙে পড়লাম। আমার কান্নাই ছিল সমাজের ভয় আর নিজের অসহায়তা। আর ভালো লাগে না, কাকা শ্বশুর, লোকে যে কি সব বলতে শুরু করেছে, আপনার ছেলে, আমার মেয়ে, সবাই শুনলে কি ভাববে। আমি চাই না আপনার সম্মান নষ্ট হোক। মতিন সাহেব তখন আমার হাতটা ধরলেন। সেই স্পর্শে ছিল সাহস আর আশ্বাস। তিনি শান্ত কিন্তু দৃঢ়ভাবে বললেন, আমাকে যদি কেউ কিছু বলে আমি সয়ে নেব। কিন্তু তুই কেন কাঁদছিস? আমরা তো কোনো ভুল করিনি। আমরা শুধু আমাদের একাকিত্ব ঘোচানোর চেষ্টা করছি। ফারজানা, সমাজ তো কোনোদিন আমাদের শূন্যতা দেখতে আসেনি। সমাজ শুধু সমালোচনা করতে জানে। তুই কি বাকি জীবনটাই লোকলজ্জার ভয় একা একা কাটাতে চাস, নাকি নিজের জন্য নতুন করে বাঁচতে চাস? এই কথায় আমার মনে যেন এক নতুন শক্তি এলো। আমি বুঝলাম এই মানুষটি আমাকে মুক্তি দিতে পারে, একাকিত্ব থেকে, সমাজের ভণ্ডামি থেকে। সেই মুহূর্তে আমরা এক কঠিন সিদ্ধান্ত নিলাম, আমরা বিয়ে করব। এই অসমবয়সী, অসম সম্পর্কের জুটিকে তাদের একাকিত্ব ঘোচাতে নতুন করে দাম্পত্য জীবন শুরু করতে হবে। আমরা বিশ্বাস করলাম এই বন্ধন ছিল একাকিত্ব থেকে বাঁচার শেষ আশ্রয়, কোনো নিষিদ্ধ প্রেম নয়। বিয়ের সিদ্ধান্তটা মতিন সাহেবের ভরা সংসারে যেন বোমা ফাটালো। তার ছেলে রেজাউল আমাকে ডেকে পাঠালো। তার চোখ ছিল ক্রোধে লাল। সে চিৎকার করে বলল, বৌদি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আর কার সাথে? বাবার সাথে? এটা কেমন কথা? আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? আমি মাথা নিচু করলাম না। আমি দৃঢ়ভাবে উত্তর দিলাম, মুখ দেখাতে কষ্ট হবে? যখন আমার স্বামী কামাল মারা গেল, তখন আপনারা আমাকে শুধু সান্ত্বনা দিয়েছিলেন। আমার ভেতরের একা থাকার কষ্টটা তো কেউ দেখেননি। আমি কারোর কাছ থেকে করুণা চাই না, আমি ভালোবাসা আর নির্ভরতা চাই। আর সেটা আমি মতিন সাহেবের মধ্যে খুঁজে পেয়েছি। আজ আমি শুধু তার স্ত্রী হিসেবে বাঁচতে চাই, আর কোনো পরিচয় নয়। মতিন সাহেবও তার ছেলেকে কঠোরভাবে জবাব দিলেন, তোদের মুখ দেখানোর চিন্তার চেয়ে আমার জীবনের কষ্ট অনেক বড়। আমি আমার জীবনটা আমার মতো করে বাঁচব। পারিবারিক ও সামাজিক সকল বাধা সত্ত্বেও আমাদের প্রেমের টান আরও শক্তিশালী হল। আমরা দুজনেই জানতাম এই পথ মসৃণ হবে না, কিন্তু আমরা একে অন্যের হাত ছেড়ে দিতে রাজি ছিলাম না। আমরা যেন এক বিদ্রোহী যুগলে পরিণত হলাম, যারা সমাজের চিরাচরিত নিয়মকে উপেক্ষা করে ভালোবাসার জয়গান গাইল। অবশেষে এলো সেই দিন। গত বৃহস্পতিবার রাতে দেগঙ্গার বেড়াচাপা এলাকার এই দুই মানব মানবী সকল সামাজিক ও পারিবারিক বাধা উপেক্ষা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। নিয়মানুযায়ী আমরা আগেই রেজিস্ট্রি সেরে ফেলেছিলাম। বিয়ের অনুষ্ঠানে খুব বেশি লোক ছিল না, কারণ পরিবারের বেশিরভাগ সদস্যই এই বিয়েতে আপত্তি জানিয়েছিল। আমাদের বিয়ের খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষের প্রতিক্রিয়া ছিল চরম নেতিবাচক, কিন্তু আমরা সেসব গ্রাহ্য করিনি। আমি মতিন সাহেবের দিকে তাকালাম। তার চোখে ছিল আমার প্রতি গভীর নির্ভরতা। তিনি আমার হাত ধরে বললেন, আজ থেকে তুই শুধু আমার বৌমা নয়, তুই আমার স্ত্রী, আমার সঙ্গী। জীবনটা হয়তো আবার নতুন করে শুরু হলো ফারজানা, আমার দ্বিতীয় বসন্ত তুই। আমার চোখে জল এলেও মুখে ছিল হাসি। আমি বললাম, আর আপনি? আপনি আমার নির্ভরতা, আমার ঘর। এখন আমাদের একাকিত্ব শেষ, সব বাধা পেরিয়ে আমরা একসাথে থাকব। বর্তমানে আব্দুল মতিন, আমার স্বামী, আমার বাড়িতেই আছেন। নতুন করে শুরু হয়েছে আমাদের অসম বয়সী দাম্পত্য জীবন। আমাদের এই যাত্রা হয়তো ভবিষ্যতেও অনেক সমালোচনার সম্মুখীন হবে, কিন্তু আমরা প্রমাণ করেছি জীবনের সবচেয়ে কঠিন সময়ে নিজেদের একাকিত্ব ঘোচানোর জন্য আমরা সমাজের সকল ফিসফাসকে উপেক্ষা করে এক নতুন সাহসী পথ বেছে নিতে প্রস্তুত। এই বিয়ে প্রমাণ করল যে প্রেম কোনো বয়স, সম্পর্ক বা সমাজের নিয়ম মানে না। প্রেম শুধু জানে দুটি একাকী আত্মাকে একত্রিত করতে, তাদের জীবনে উষ্ণতার ছোঁয়া দিতে। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।